প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লিখিত অংশের ক্লাসে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে নেকলেস গল্পটি। নেকলেস গল্পটি লিখেছেন, মূল গল্পটি লিখেছেন গীতা মোপাসা এবং এটি অনুবাদ করেছেন তোমরা জানো পূর্ণেন্দু দস্তিদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখিত অংশের প্রস্তুতি অংশে আমরা যে প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব, আশা রাখছি এই বিষয়গুলো তোমরা বারবারে অনুশীলন করবে এবং ভালো করবে ইনশাল্লাহ। আসো, প্রথমে যে প্রশ্নটি ব্যাখ্যা করছি, দরিদ্র কেরানি বন্দুক কিনতে পারেনি কেন? অর্থাৎ আমাদের এই অংশে মশিয়ে লইসেল কেন বন্দুক কিনতে পারেনি সেটি তোমরা জানো, তারপর একটু আলোচনা করছি। দেখো, তার স্ত্রীকে পোশাক কিনে দেওয়ায় দরিদ্র কেরানি বন্দুক কিনতে ব্যর্থ হয়েছিলেন কেন? অর্থাৎ বন্দুক কেনার জন্যে তার যে 400 ফ্রা জমা ছিল, এটি তার স্ত্রীর ফ্রক বানানোর জন্য সে পরবর্তী সময়ে ব্যবহার করেছিল। দেখো, জনশিক্ষামন্ত্রীর আমন্ত্রণপত্র এনে স্ত্রীকে দিয়েছিল মশিয়ে লইসেল। শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে বল নাচে অংশগ্রহণ করার জন্য উন্নত মানের রুচিশীল পোশাকের প্রয়োজন, আর এই ধরনের পোশাক না থাকায় মাদাম লুইসেল প্রায় 400 ফ্রা বায়না ধরে। এতে তার স্বামী প্রথমত হতবাক হলেও স্ত্রীকে খুশি করতে তাকে দামি জামা কিনে দিতে রাজি হয় এই 400 ফ্রা দিয়ে। ফলে কেরানি জীবনের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন একটি বন্দুক কেনা, এই বন্দুকটি আসলে সে কিনতে পারেনি। অর্থাৎ বন্ধুদের সাথে যে ভরত পাখি শিকার করতে যাওয়ার যে চিন্তা করেছিল, সে চিন্তাটি আসলে ভেস্তে গিয়েছিল পরবর্তী সময় তার। এরপর আসো, দেখো কি বলছে, হায় হায় আমার বেচারি মাতিলদা। এই কথাটি কেন বলা হয়েছে? দেখো, এটি কে বলেছিল তোমরা জানো। অর্থাৎ ওই যে আমাদের গল্পের শেষ অংশে আমরা যখন দেখেছিলাম যে ফোর্স্টিয়ারের সঙ্গে যখন আমাদের মাদাম লুইসেলের দেখা হয়, তখন মাদাম লুইসেলের যে শারীরিক অবস্থা, অর্থাৎ তার যে এই একদম শারীরিক কি বলা যায় এটাকে, তার যে সৌন্দর্যের যে পতন হয়েছিল, সেই জিনিসটা দেখো যে অনেক বছর পর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মাদাম লুইসেলকে দেখে তার বান্ধবী মাদাম ফোর্স্টিয়ার উক্ত উক্তিটি করেছিলেন। বান্ধবী নেকলেস হারিয়ে ফেলার পর সেটা ফেরত দিতে মাতিলদা দারিদ্র্যময় কঠিন জীবনযাপন করতে বাধ্য হয়। সংসারের সব কাজ তাকে নিজে করতে হয়। এমনইভাবে 10 বছর ধরে তার দেনা পরিশোধ করতে সময় লাগে। একদিন মাতিলদা তার বান্ধবী ফোর্স্টিয়ারকে দেখে সব কথা খুলে বলার জন্য তাকে ডাক দেয়। প্রথমে তার বান্ধবী ফোর্স্টিয়ার এই জরাজীর্ণ মাতিলদাকে দেখে, তার অবস্থা দেখে মাতিলদাকে চিনতে না পারে না। পরে মাতিলদা নিজের পরিচয় দিলে ফোর্স্টিয়ার উক্ত উক্তিটি বিস্ময়ের সাথে করেছিলেন যে, হায় আমার বেচারি মাতিলদা, তোমার এই অবস্থা কেন? এরপর দেখো, নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে, কথাটি বুঝিয়ে লেখো। দেখো, প্রশ্নোক্ত বাক্যটিতে মাদাম লুইসেলের যে বিলাসবহুল যে জীবন আকাঙ্ক্ষা, এই জীবন আকাঙ্ক্ষাকে নতুন করে তুলে ধরা হয়েছে। দেখো, মাদাম লুইসেল একজন সাধারণ ঘরের মেয়ে, সে যথেষ্ট সৌন্দর্যের অধিকারিণী। সে তার সৌন্দর্যকে আরও বেশি পরিস্ফুটিত করতে চায়। নিজেকে বিলাসী হিসেবে ভাবতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে চাওয়া পাওয়ার ব্যবধান তার জীবনের শান্তি কেড়ে নিয়েছে, এনে দিয়েছে দুঃখ কাতরতা। মেয়েটি কেরানি জীবনকে কোনো ক্রমেই মেনে নিতে পারে না। এ কারণেই উল্লেখিত উক্তিটি করা হয়েছে যে, নিয়তির ভুলেই যেন এক কেরানি পরিবারে তার জন্ম হয়েছে। অর্থাৎ ভাগ্যের ভুলেই যেন এই কেরানি পরিবারে তার জন্ম হয়েছে। এরপর আমরা আসছি, দেখো যে মাদাম লুইসেলের বিশিষ্ট ব্যক্তির সাথে বিয়ে হওয়ার কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? জানো যে মাদাম লুইসেলের জন্ম হয়েছিল এক কেরানি পরিবারে, আর এই কেরানি পরিবারে জন্ম হওয়ার কারণেই বিশিষ্ট ব্যক্তির সাথে তার বিয়ে হওয়ার কোনো উপায় ছিল না। এই বিষয়টি আমরা জেনে গিয়েছি আগেই। এরপর দেখো কি বলছি, ও কি ভালো মানুষ। ও কি ভালো মানুষ, এখানে ও হচ্ছে আমাদের মাদাম লুইসেল। অর্থাৎ তার স্বামী স্ত্রীর প্রশংসা করতে গিয়ে, অর্থাৎ মাদাম লুইসেলের প্রশংসা করতে গিয়ে কিন্তু আলোচ্য উক্তিটি করেছেন। আচ্ছা, কি বলছে দেখো, যে প্রত্যেক নারী চায় স্বামী তাকে প্রশংসা করুক। এই ভাবনাটির ব্যতিক্রম হয়নি মাদাম লুইসেলের ক্ষেত্র। সে বিলাসবহুল চিন্তা করতে যেমন ভালোবাসে, তেমনি ভালোবাসে স্বামীর মুখ থেকে নিজের প্রতি প্রশংসা বাক্য শুনতে। ও ভালো লাগাটা পৃথিবীর প্রত্যেক নারীর মাঝেই চিরন্তন। স্বপ্নে বিভোর হওয়া মাদাম লুইসেল স্বামী কর্তৃক যে প্রশংসার বাক্য শোনার দিকটি এখানে স্পষ্ট হয়েছে। এরপর আমরা আসছি, দেখো কি বলছে, যে মাদাম লুইসেল কিভাবে বিলাসবহুল জীবন সম্পর্কে সচেতন হয়ে উঠল। আচ্ছা, একটু দেখো, পরিবার থেকে তার শ্রী সৌন্দর্য মাধুর্য চর্চার মাধ্যমে মাদাম লুইসেল বিলাসবহুল জীবন সম্পর্কে সচেতন হয়ে উঠল। মাদাম লুইসেল শৈশব থেকেই সৌন্দর্য চেতনা উদ্দীপ্ত ছিলেন। দারিদ্র্যের কারণে তা পূরণ করতে পারে না।
অন্যদিকে না পাওয়ার যে ব্যর্থতা তাকে কষ্টের আগুনে পোড়াতে থাকে। তার কল্পনা রাজ্যে সে দামি বিলাসবহুল জীবনযাপনে বিভোর থাকে বলে নিজেকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারে না। মূলত মাদাম লুইসেলের যে পারিপার্শ্বিক জীবন অনুভূতি, এই জীবন অনুভূতি এবং মানসিক অবস্থায় তার এই বিলাসবহুল জীবন আকাঙ্ক্ষার জন্য দায়ী ছিল। এরপর আমরা দেখছি যে মাদাম লুইসেল কেন একটি ছোট সুরভিত কক্ষ চেয়েছিল, কেন? ওই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, হ্যাঁ, যে প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্যই বিলাসী চিন্তায় বিভোর হয়ে একটি ছোট সুরভিত কক্ষ প্রত্যাশা করেছিলেন আমাদের মাদাম লুইসেল। এরপরে দেখছি যে অতিরিক্ত পরিশ্রম মাদাম লুইসেলের শরীরে কেমন প্রভাব ফেলে। একদম বিরূপ প্রভাব ফেলেছিল। একদম দেখো যে অতিরিক্ত পরিশ্রমের ফলে মাদাম লুইসেলকে কি মনে হতো, বয়স কেমন হতো, অর্থাৎ তার স্ত্রী আর সে রক্ষা করতে পারেনি। হার ফেরত দিতে, ঋণ করে তা শোধ করতে গিয়ে মাদাম লুইসেল গরিব গৃহস্থ ঘরে শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গিয়েছিল। তার চুল অবিন্যস্ত, ঘাগড়া একপাশে মোচড়ানো থাকতো। 10 বছর পর মাদাম ফোর্স্টিয়ার সঙ্গে তার দেখা হলে ফোর্স্টিয়ার তাকে চিনতেই পারেনি, এমন তার শারীরিক অবস্থা, একদম বিপর্যস্ত অবস্থা ছিল। দেখো এরপরে যে তথ্যবহুল রচনা থেকে আমাদের যে বিষয়গুলো আলোচনা করার, এর প্রেক্ষাপটে আমরা আজকের যে রচনাটি নিয়ে কথা বলছি, একটু দেখো যে জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ একটি তোমাদের রচনা। এটি আমাদের লেকচার শিটগুলোতে খুব ডিটেলস বর্ণনা করে দেওয়া আছে। আমাদের এখানে জাস্ট আমরা আমাদের শিরোনামগুলো নিয়ে আমরা একটু কথা বলছি। দেখো, প্রথমেই তোমরা লিখবে ভূমিকা, তারপর সংবাদপত্রের উৎপত্তি, তারপর সংবাদপত্রের প্রকারভেদ, বাংলাদেশের সংবাদপত্রগুলো, বাংলাদেশের সংবাদ সংস্থা। এরপর দেখো কি বলছে, এরপর পৃথিবীর বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, সংবাদ সংগ্রহ প্রক্রিয়াটা দেখবা, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্রের নানা গুরুত্বপূর্ণ দিক, আধুনিক সংবাদপত্রের বিষয় বিস্তার এবং সংবাদপত্রের উপকারিতা, সংবাদপত্রের দুর্বলতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং শেষে গিয়ে উপসংহার। এই টপিকগুলো লিখেও যদি তোমরা 10 মার্কসের জন্য যদি তোমাদের রচনা এসে থাকে, সেক্ষেত্রে তোমরা সময়টা দেখে তোমাদের এই শিরোনামগুলো লিখবে এবং পাশাপাশি একটু বর্ণনা লিখবে, যেগুলো আমাদের লেকচার শিটে সুন্দর করে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করছি তোমরা বেশি বেশি অনুশীলন করো, বেশি বেশি পড়ো, তোমরা সবাই ভালো করো, সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।